গুড মর্নিং ফ্রম জিরো। আমরা আজকে জিরো থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা একদম মোটামুটি রেডি হয়ে গেছি। যে বাইক একদম রেডি, ওখানে কাবেরি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এখন জাস্ট রওনা দেব। কিন্তু এরই মধ্যে এই যে আকাশ এরকম একদম পুরো আকাশ একদম কালো মেঘে ঢেকে আছে, চারিদিকে মেঘ উড়ে বেড়াচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তার ফলে এখনই আর মোটর ব্লগিং বা ব্লগ করতে পারবো না, সেই জন্য বৃষ্টি থামলে তারপর আবার শুরু হবে। তা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর এখন রাস্তাতে কথা হবে যে আমরা কোন দিকে যাচ্ছি এবং কখন পৌঁছাবো বা কী ব্যাপার। তাহলে এরপর দেখা হচ্ছে রাস্তাতে। কি দারুণ এই জায়গাটা, তো টিপটি শিপশিপ শিপশিপ করে বৃষ্টি পড়ছে, গোটা রাস্তা জুড়েই তো বৃষ্টি। আর এই যে পাহাড়, পিছনে কালচে সবুজ রঙের পাহাড়, আর তার সামন দিয়ে এই সাদা ধপধপে মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে কি সুন্দর করে। আর এর ঠিক নিচ দিয়েই বয়ে চলেছে এক নদী, মানে কি দারুণ। আর এই যে এইখানে হলো একটা ভ্যালি, এটা হলো একটা গ্রাম। কি দারুণ। আর এই যে আমরা এই অবস্থাতে এখন চলছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড মানে একদম শিরশির শিরশির করে বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউয়াস। এখন এই অবস্থাতে এই যে আমরা চলছি, আর এই জায়গাটা দেখে মানে না দাঁড়িয়ে পারলাম না। এইটা এই যে নদী আর এই যে পুরো ভ্যালিটা, কি দারুণ। নদীটাও কি চওড়া, এখানে সাধারণত পাহাড়ে এত চওড়া নদী দেখাই যায় না। জিরো থেকে ইটানগর যাওয়ার যে মেইন রোডটা, সেই রোডটার থেকে আমরা মাঝখানে একটা জায়গা আছে হজ, এই মোটামুটি জিরোর থেকে 80-90 কিলোমিটার, 80 বলবো না, 50-60 কিলোমিটার হবে। সেইখানে একটা জায়গা আছে হজ, আর সেইখান থেকে আমাদের ডান দিকে বেঁকে এই সেপ্পা বলে একটা জায়গা আছে, সেই সেপ্পাতে যাওয়ার রাস্তা, এবং সেপ্পা থেকে পরে বমডিলা বা দিরাং বা সাংতি ভ্যালি যাওয়ার রাস্তাটা পড়ে। তা এখন আমরা সেই হজের রাস্তাটা দিয়ে ঢুকলাম। এটা আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, আর এই রাস্তাটা এত সুন্দর, কিন্তু তার মধ্যে একটু সমস্যাও আছে, সেটা হলো ধসের। তা দেখলাম দু একটা জায়গায় ছোটো মোটো সব ধস নেমেছে, আর চারদিকে মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আর চারদিকে সমস্ত কিছু ভেজা, আর সাদা মেঘগুলো পাহাড়ের গায়ে গায়ে লেগে আছে। সেই দৃশ্যটা একবার খালি এখান থেকে দেখে নাও। এই যে আমাদের বাইক, আর এই যে এরকম করে একটা দুটো করে বাইক, 4 হুইলার যাচ্ছে, আর এই যে পাহাড়ের গায়ে এইরকম করে মেঘগুলো সব জমে আছে, এই যে মেঘগুলো সব উড়ে উড়ে বেড়াচ্ছে। আর জিরো থেকে যখন আমরা আসছিলাম তখন মাঝখানের রাস্তাটা একদম কুয়াশা বা মেঘে একদম ঢাকা, মানে বহুদূর পর্যন্ত গাড়ির লাইট, হেডলাইট জ্বালিয়ে, ইন্ডিকেটার জ্বালিয়ে তবেই আসতে হয়। সব গাড়ি খুব ধীরে 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 ক্রস হচ্ছিল। আর তারপর এই সাইডটাতে এসে, এই সাইডটাতে এখনও পর্যন্ত আমরা এই 10 কিলোমিটারের মতো মনে হয় চলে আসলাম। তা এই রাস্তাটাতে এখনও পর্যন্ত ওরকম মেঘ বা কুয়াশা দেখা যায়নি। মানে এই রোডটা
তো আমি বলবো যে অবশ্যই মানে জানি না এখন রোডটা কমপ্লিট হোক, তারপরে নেক্সট ডের জার্নিও আমাদের এই রোডের উপরেই হবে। আজকের জার্নি এবং নেক্সট ডের জার্নি আমাদের এই রোডের উপরে হবে। সেই জন্য পুরো জার্নিটা আগে কভার করলে বোঝা যাবে যে রাস্তাটা কীরকম। আর আমরা যাচ্ছি সাংতি ভ্যালি। সাংতি ভ্যালি এখান থেকে মানে জিরো থেকে 420 কি 30 কিলোমিটারের মতো হবে। আর সেইখানে যেতে আমরা এটাকে 2 দিনে করছি, মানে 200 করে মোটামুটি আমরা কভার করব। কারণ একদিনে 400-র উপরে কভার করাটা খুব চাপ হয়ে যাবে এই পাহাড়ের মধ্যে। তা সেই জন্য আমরা আজকে সেপা বলে একটা জায়গা আছে, সেই সেপাতে আমরা আজকে থাকবো। তারপর আমরা নেক্সট ডেতে আমরা সেই সেপার থেকে যাব সাংতি ভ্যালিতে। তা এখন সকাল থেকে তো কিছু টিফিন কিছুই করা হয়নি। এখন প্রায় 10টা তো বেরিয়ে গেছে সম্ভবত। এখন আমরা এখানে দাঁড়িয়ে টিফিন করে নিচ্ছি। তাই এইরকমই ছোট্ট 2-1টা দোকান খালি আছে এখানে এই জায়গাগুলোনে। আর এইরকমই একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে হালকা কিছু টিফিন করে নিচ্ছি। এই জায়গাটার নাম মেপসেরা। তা এইখানে আমরা একটু টিফিন করে নিলাম। আর এই যে জায়গাটা, আর এর সামনটা এই যে, এখান থেকে এখন আমরা সেপাতে যাব। এটা এই বৃষ্টির জন্য ব্লগ করতে পারছি না, মানে রাস্তায় তো বাইকে চালার সময়। তা সেই জন্য ভালো জায়গাটা যে কত সুন্দর সেটা দেখানো সম্ভব হচ্ছে না। সেই জন্য দেখি বৃষ্টিটা এখন একটু কমলো, যদি একটু আগানোর পর যদি দেখি যে বৃষ্টিটা নেই তাহলে আবার ব্লগিং শুরু করব। তাহলে এখন আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। যে ওনাদের সাথে দেখা হলো, ওনাদের একটা নার্সারি প্ল্যান্ট আছে এই যে এখানেই সামনেই আর কি। তা হ্যাঁ, তা সেখানে ওনারা যেতে বললো আর কি। এই যে সামনেই সাগালি আছে। আর এইখানে এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে, বৃষ্টি এখন পড়ছে না। তবে এর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে শুরু হয় কখন যে শেষ হয়। তা যতক্ষণ বন্ধ আছে ততক্ষণ দেখি কতটুকু দেখানো যায়। এই যে সেই নার্সারি। ও আচ্ছা, চন্দন কি এইখানে হয়? এইখানে হয় পাহাড়ের মধ্যে? রাস্তার পাশেই এই যে এনাদের নার্সারিটা। একটু আগে রাস্তার মধ্যে দেখা বললো যে দাদা একটু আসেন আমাদের নার্সারিটা একটু দেখে যান। তা সেটাই, এই যে এনাদের বাড়ি এমনিতে আসামে বাড়িতে আপনাদের গুয়াহাটিতে আসলাম। হ্যাঁ, এই নার্সারি থেকে বেরিয়ে পড়লাম। গাড়ির এই যে ইঞ্জিন ইন্ডিকেটরটার এটা একটা সমস্যা হচ্ছে। সেটা হলো মাঝে মধ্যেই এই ইঞ্জিন যেটা লাইটটা ইন্ডিকেটরটা সেটা জ্বলে থাকে। এটা জ্বলে থাকাটা ঠিক না, মানে তার মানে কোনো একটা প্রবলেম আছে। আবার হয়তো গাড়ি ঠান্ডা হয়ে গেলে বা কিছু পরে এটা আবার বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে এখন জ্বলে যেমন আছে এই জ্বলাটা থেকেই যাবে। এটা এতক্ষণ ধরে আসলাম, এতক্ষণ কিন্তু এটা হয়নি, এখনই হচ্ছে এটা। এই যে উপরের আকাশ একদম ঘন কালো মেঘে ঢাকা, পাহাড়ের মাথাগুলোন, আর আমরা ঠিক তার নিচ দিয়েই যাচ্ছি। এই যে এটা ল্যান্ডস্লাইড জোন। এই পাথরগুলো দেখলেই বোঝা যায় যেগুলো একদম ভঙ্গুর হয়ে আছে। পুরো রাস্তাটা মানে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে।
তার ফলে এই যে ল্যান্ডস্লাইড। তা সেই জন্য এই রাস্তাটা একদম ভেজা, চারপাশের গাছপালা সব ভেজা, সতেজ এবং সবুজ, মানে বৃষ্টির পর যেরকম একটা স্নিগ্ধতা আসে সেই রকম এই পরিবেশে। এই যে সামনে বিরাট পাহাড়, চারিদিকেই তো পাহাড় এরকমই পাহাড়। আর এই বাদিক দিয়ে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, এই যে বাদিক দিয়ে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, এই যে নদীটা। এইখানেও নিমতি, আমাদের ওখানেও নিমতি চা বাগান আছে। এই যে ছোট্ট ছোট্ট গ্রামগুলোন, দুই একটা করে বাড়ি, এই যে এতটুকুই গ্রাম। এই রাস্তার উপর যতগুলোন গ্রাম আছে, আমি তো এই প্রথম বোধহয় এতগুলোন বাড়ি দেখলাম, কি এর আগে এতগুলোন দেখেছি কিনা কে জানে। বাহ, এই জায়গাটা কি সুন্দর, কত প্রশস্ত একটা ভ্যালি, এর মাঝখান দিয়ে যে রাস্তা। এটা 13 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে 13। এটার আগে ছিল ন্যাশনাল হাইওয়ে 229, মানে 229। সেইটাই এখন নতুন হয়েছে 13 নম্বর জাতীয় সড়ক। এই যে এটা হলো সাগালি, যে জায়গাটা আছে সেইটা, এই নদীটার দুই পাড়ে এই জায়গাটা বা বসতিটা গড়ে উঠেছে। এই যে সাগালি, এই সাগালি ক্রস করে আমরা এখন চলে যাব। এখানে এই রোডটাতে এই 40 কিলোমিটার বা 50 কিলোমিটার, মানে যে সাগালি আসার আগে 10 কিলোমিটার আগে এবং এই সাগালির কাছাকাছি, এখানে কিন্তু দুটো পেট্রোল পাম্প দেখতে পেলাম। দুই জায়গায় দুটো পেট্রোল পাম্প দেখতে পেলাম। যাক, এর মধ্যেও এত বড় একটা হোটেল আছে। এই পাহাড়ের মধ্যে বা এই যে রাস্তার দুই ধারে কিন্তু রোডোডেনড্রন দেখা যাচ্ছে, মানে যেটাকে গুড়াস বলা হয়। রোডোডেনড্রন মানে ওই রোডোডেনড্রনেরই একটা ভ্যারাইটি সম্ভবত। এটা রোডোডেনড্রনেরই একটা জাত হবে। আর এই সময়ে এই রোডোডেনড্রন ফোটে। আর এখানে এই পাহাড়গুলোনে এসে সেই গাছই একটা দুটা করে বা অল্প কিছু করে দেখা যাচ্ছে। এই যে সামনের পাহাড়ে আবার মেঘে ঢেকে যাচ্ছে, এই সাদা মেঘ বা কালো মেঘ গোটা পাহাড়টাকে ঢেকে দিচ্ছে, এবং আকাশের উপরে তো কালো মেঘ আছেই, পুরো আকাশ কালো মেঘে ঢাকা। আবার কিরকম অন্ধকার হয়ে আসলো, তার ফলে যে কোনো সময় হয়তো আবার বৃষ্টি শুরু হতে পারে। এই গ্রামটার নাম ডেডোলো। এই মাঝখানে খালি একটা বাড়ি আছে আর তার চারপাশে কয়েকটা ঘর, আর এই যে নিচে ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো করে সব বাড়ি। তবে এই বাড়িগুলো বা এই গ্রামটা কিন্তু অনেক পুরনো। যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই বাড়িগুলো কিন্তু একদম পুরনো, আর সেই বাড়িগুলোর মধ্যে একদম মানে ভাঙাচোরা অবস্থা, মানে পুরনো যে বাঁশ কাঠ দিয়ে বানানো বাড়ি
সেই বাড়িগুলো কিন্তু এগুলো এই যে এখনো বেড়া, মানে সাইডের ওয়ালগুলো ওই মুড়ি বাঁশের বেড়া দিয়ে বানানো। দুই পাশে সবুজ বা সবুজ যদি দেখতে হয় তাহলে অবশ্যই অরুণাচলে আসতে হবে। মেঘালয়ও আছে, এই যে এখানে পাথর কাটা বা কিছু কাজ চলছে। বাপরে, কোনো ইয়ে না দিয়েই গাড়িটা ক্রস করে চলে গেল। এই দেখো কি দারুণ পুরা ভ্যালিটা, কি সুন্দর। পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এইটা ওর মধ্য দিয়ে এখন যাচ্ছি। এই যে উপর থেকে যে ভ্যালিটা দেখলাম খোদাসো, সেই ভ্যালিটার মধ্য দিয়েই এখন আমরা যাচ্ছি। উপর থেকে কি দারুণ লাগছিল এই ইয়াটা, এবং মানে এমনি ভিতরেও কি দারুণ এটা নামার পরে। খোদাসো, এই যে কি সুন্দর ভ্যালিটা, কি দারুণ 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 খোদাসো। পুরোটা ভ্যালি এখানে, এবং সবখানে চাষ হচ্ছে। এই যে উপরের যে রাস্তাটা, সেই রাস্তাটার থেকে আমরা দেখলাম এই জায়গাটাকে। এখন সেই ভ্যালিটার মধ্য দিয়েই আবার যাচ্ছি। এই যে পরিবেশ আবার পাল্টায় গেল। একটু আগেই মনে হলো যখন ভ্যালিটা ক্রস করছিলাম তখন রোদ উঠছিল, মনে হলো যে না রোদ উঠে গেল, কিন্তু এই যে আর কিছু দূর আসার পরই সেই ভ্যালিটা এখনো শেষই হয়নি। সেই ভ্যালি কিন্তু এই যে বাদিকে কন্টিনিউ হচ্ছে, সেই ভ্যালিটাই আছে। আর অথচ পাহাড়ের মাথাটা এই যে আবার কালো মেঘে সব ঢেকে যাচ্ছে। রিলো এখান থেকে 25 কিলোমিটার। এই যে পাকে কাসাং এই জায়গাটার নাম, সোজা। এই জায়গাটার নাম পাকে কাসাং। কোনোখানে খাওয়ার হোটেল তো কোনোখানেই দেখি না। এই যে আমরা যে মানে ভেজ থালিটা অর্ডার দিয়েছি, এটা হলো লোকাল চালের ভাত। এখানে দিয়েছে আলু ভাজা, এখানে কলার চাটনি বা ওরকম কিছু, এখানে একটা কী যেন একটা ফলের নাম বললো তার চাটনি, এটা হলো আমের চাটনি, আর এটা হলো ছোট টমেটোর চাটনি, আর এটা একটা ডাল, আর এটা ওই যে এটা কি কারি পাতা নাকি না কী পাতা, লাই পাতা, লাই শাক যেটা, সেটা লাই শাকের ঝোল, মানে সিদ্ধ করে ঝোল। আর এইটা কি দিচ্ছে, এটা হ্যাঁ কাঁচা কাঁচা এটা কাঁচা গোলমরিচ টাইপের কিছু বোধহয়, এটা জিজ্ঞাসা করতে লাগবে। হ্যাঁ, তা দেখি এটা ওনারা বললো যে ওনাদের এখানে সবজিটা বেশি চলে না, তা তার বদলে এই ভাই, এই ভাই এটা কি, ये क्या है, टायर बोलते हैं। हाँ टायर तहर, तहर एक क्या करता है, खाता है उसको भी, माने कैसा लगता है, थोड़ा वो टेंगा टेंगा जैसे लगता अच्छा अच्छा अच्छा, है। हाँ नहीं होता है। ठीक है।
ঠিক, এখন খাই, খাওয়ার পর বাকিটুকু বলা যায়, বোঝা যাবে। তা এটা আগে খেয়ে নিই, দেখি যে জিনিসগুলো কীরকম। যে আন্না হোটেল, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে যে মমস পিকল বলে এদের একটা কোম্পানি আছে আচারের, এবং সেটা আচার তৈরি করে এবং সেটা সেল করে। আর এখানে অনেক কয়টা নতুন জিনিস, মানে এখানকার লোকাল খাবার টেস্ট করলাম, এবং সেগুলো, এদের এখানে আচারটাই বেশি চলে। তা যাই হোক, সেটা খেয়ে দিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর, একদম সোজা, মনে হয় একদম পাহাড়ের মধ্যে ঢুকে গেছে, সোজা প্রশস্ত। আকাশ এখনো অন্ধকার অন্ধকার, তবে বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে, কিন্তু ওই যে আকাশ এইরকম হয়ে আছে, মানে যে কোনো সময় বৃষ্টি শুরু হলে কিছু করার নেই। তা আমাদের আর ৭৭ কিলোমিটার আছে, যেতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগবে। ২, ৩, ৪, ওই ৪:৩০টার দিকে হয়তো গিয়ে পৌঁছাতে পারি। এই যে এটা হলো পাসা ভ্যালি, পুরোটা এখন মেঘে, কালো মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে কুয়াশায়। এটা একটা ভ্যালি গেল, পাসা ভ্যালি। রিলং ৬ কিলোমিটার এখান থেকে। এই যে এইখানে গাছে বা ফরেস্টে একেবারে সমাহার, দুই দিকে একেবারে মানে ঘন জঙ্গল, মানে দুই দিকেই পাহাড়, একদিকে খাদ একদিকে পাহাড়, এবং চারিদিকেই একদম ঘন জঙ্গল। এই যে এটা হলো রিলো, এই যে ডান দিকে নেমে গেল রিলো, এই যে এটা হলো রিলো গ্রাম। যে এটা একটা সুন্দর একটা গ্রাম। একটা ভ্যালির মতো, আর তার মাঝখানে এই গ্রামটা। এখানে কিন্তু একদম বাড়িগুলো সেই পুরনো বা আগের মতো করে বানানো। এখানকার পাহাড়ের রূপটা আবার একটু অন্যরকম। এই যে সবাই গাছ ঠাছ কেটে নিয়ে যাচ্ছে, আর এই যে পাহাড়গুলো সব গাছ কেটে দেওয়া হয়েছে। যে এমনও হতে পারে এখানে কোনো প্রজেক্ট হবে বা এখানে নতুন গাছ গাড়া হবে। এই জায়গাটার নাম পাকড়ো। এখানে যে ট্রেডিশনাল পদ্ধতির তাদের ঘরগুলো আছে, আর সে পাকড়ো এদিকে। বাপরে বাপ, রাস্তা কিরে, ও এইদিকেও আবার আছে। এই তো পুরো ভেরিটা। এই যে নিচে একটা ভ্যালি আছে, ওই যে নামটা যে দেখলাম পাখো, সেই ভ্যালিটা এই যে নিচে, কি দারুণ ভ্যালিটা রে। এই যে এটার কোনো ভিউ পয়েন্ট বা কোনো জায়গা তো দেখছি না
যে কোনোখানে দাঁড়ায়, যদি এখন অনেক নিচে নেমে আসছি। কি সুন্দর! এটা দেখার মতো কোনো জায়গায় পেলাম না। আর এই যে এটা যেটা দেখা যাচ্ছে, এটাকে মিথুন বলা হয়। এই যে মিথুন, এই অঞ্চলে তিব্বতে এর খুব চাহিদা এবং একে খুব মানে মূল্যবান একটা সম্পদ হিসেবে গণ্য করা হয় মিথুনকে। এই যে ভ্যালিটা, তাও তো পুরোটা দেখতেই পেলাম না। এটা একদম শেষের দিকে চলে আসছি আমরা। এই যে এইদিকে সেই ইয়াটা, ভ্যালিটা। এখানে যদি কোনো হোমস্টে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু এখানে কোনো হোমস্টে বা কোনো হোটেল তো দূরে থাক, হোমস্টে কিচ্ছু নেই। এইরকম ভ্যালির মধ্যে যদি একটা হোমস্টে থাকতো। এই যে এটা একটা গ্রাম, ভিও। এগুলো ছোট্ট ছোট্ট এক একটা করে গ্রাম, অল্প কয়েকটা বাড়ি নিয়েই এই বস্তিগুলো। এই জায়গাগুলোনে যদি কারো একটা ঘর ঠর নিয়ে যদি একটা হোমস্টে করে বানাতো, এই যে যেমন এইখানে জায়গাটা কত সুন্দর, কয়েকটা ঘর নিয়ে খালি একটা করে হোমস্টে বানিয়ে দিত, তাহলেই হয়ে যেত। সত্যি এখানে থাকার মতো একটা জায়গা, থাকার মতো একটা জায়গা। হ্যাঁ, সব দোকানপাট সবই আছে, যে এটা মনে হয় বাজার, সমস্ত কিছুই আছে, শুধু হোমস্টেটা বাদ দিয়ে। কি দারুণ জায়গাটা! এই যে সামনে একটা আয়রন ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে এই যে এই নদীটাকে ক্রস করতে হবে। এই নদীটার পাশ দিয়ে অনেকক্ষণ ধরে আমরা আসলাম, সেই নদীটাকে এখন এই যে ক্রস করতে হবে। এই যে নদীটা, এই যে এই নদীটাকে ক্রস করব এখন। কি সুন্দর এই জায়গাটা! ওয়াও, কি দারুণ! না না না, শিপা দূর আছে এখন এখান থেকে, ওই যে 26 কিলোমিটার দেখাইতেছে। দেখি এখানে, এখানে দাঁড়াই কি একবার দেখবো। এগুলান তো না একটাও, এমনি দাঁড়ায় একবার দেখি। এই সামনে গিয়ে বাঁদিকে, এই যে এই দিক দিয়ে নামতে লাগবে, বুঝছো? এই দিক দিয়ে নামতে লাগবে। নামে এখন কোনোখানে লজ আছে কিনা কে জানে। এখানে একটা ওই লজের মতো একটা আছে, কিন্তু সেখানে তার মালিক নেই, সেই জন্য এখানে তো আর থাকা হলো না। এখন দেখি, এরা বললো যে সামনের যে গ্রামটা আছে সেই গ্রামটার মধ্যে একটা লজ বা হোমস্টে এরকম কিছু আছে, তা বললো যে আপনারা ওখানে দেখতে পারেন। আর ওখানে যদি না হয় তাহলে সোজা ওই সেপ্পাতে চলে যাব। সেপ্পা এখান থেকে এই 25 কিলোমিটারের মতো হবে।
এই যে এইখান থেকে পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে, একদম পুরো ডান থেকে বাঁ পর্যন্ত পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে, এই নদীটাই ক্রস করে ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজটা ক্রস করে আমরা আসলাম, আর ওই রাস্তাটা দিয়ে আসছি, আর এই যে এই ভ্যালিটা ক্রস করে আসলাম আমরা, এর সাইড দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আসছি। দারুণ। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তা এখন আর আমরা সেই ভিউ পয়েন্টে উঠবো না। এই যে এতক্ষণ পরিষ্কার ওয়েদার ছিল, এই দেখতে দেখতেই পুরো মেঘে ঢেকে গেল, এখন চারিদিক অন্ধকার হয়ে গেল। এই যে ওয়েলকাম টু কামেং ভ্যালি, এই যে সেপ্পা, আই লাভ সেপ্পা, এই যে তার ভিউ পয়েন্টটা, আই লাভ সেপ্পা, এইখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। আর এটা হলো কামেং ভ্যালি। এই পাহাড়ের গায়ে মেঘগুলো সব থোকা থোকা হয়ে জমে আছে, এই যে পাহাড়ের গায়ে। আমার যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হলো যে অরুণাচলে ট্যুরিজমের প্রচুর সম্ভাবনা, কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো শুরুই হয় নাই। শুধুমাত্র ওই দিরাং অল্প কিছু, আর তাওয়াংটা একটু ঠিক আছে, সেইটা বাদ দিয়ে বলবো না। হ্যাঁ, এই যে জিরোতে যে গেলাম, জিরোতে যে সম্ভাবনাগুলো ছিল, বিশেষ করে হোমস্টের, এই যে ছোট ছোট গ্রামগুলোর মধ্যে যে হোমস্টে করার যে সম্ভাবনাগুলো ছিল, বাইরের থেকে লোক গিয়ে সেই হোমস্টেগুলোনে থাকবে, সেটা একদম কিচ্ছু পরিকাঠামো নেই, শুধু অল্প কিছু, এবং শহরের মাঝখানেই খালি আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। এরপরে এই যে আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম এবং এই যে ভ্যালিটার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেই ভ্যালিটার মধ্যে যদি হোমস্টে করতো প্রতিটা জায়গায়, তাহলে লোক ভুড়ি ভুড়ি এসে জমতো এখানে, মানে প্রচুর ভিড় হতো। হোমস্টেগুলো করে জাস্ট একটু প্রচার করলেই তাহলেই হয়ে যেত। কিন্তু এইখানে এই যে এই ভ্যালিগুলানের মধ্যে থাকার দারুণ জায়গা, এগুলো দারুণ মানে দারুণ জায়গা, লোকে মানে বললাম না হুমড়ি খেয়ে পড়বে এখানে, কিন্তু একটা হোমস্টে নাই, একটা থাকার জায়গা নাই, একটা কিচ্ছু নাই। এই যে নির্দিষ্ট খালি ওই যে এখন আমরা যেমন সেপ্পাতে যাচ্ছি, ওইখানে গিয়ে হয়তো কয়েকটা হোটেল থাকবে, তাছাড়া আর কিচ্ছু নেই। তা সেপ্পা তো আর ট্যুরিস্ট স্পট না, বরং এই যে কামেং ভ্যালিটা আমরা ক্রস করছি, বা এর আগে যে ভ্যালিগুলান ক্রস করলাম, সেই ভ্যালিগুলানই হলো ট্যুরিস্ট স্পট। সেই ভ্যালিগুলানের এক সাইড দিয়ে যদি এরকম হোমস্টে বানানো যায়, বা বিভিন্ন জায়গায় যে তাদের বাড়ি ঠাড়িগুলো আছে গ্রামের মধ্যে, ওর পুরো ভ্যালিটার মধ্যে অনেকগুলো গ্রাম আছে, কিছু দূর পরপরই একটা করে গ্রাম, সেই প্রতিটা গ্রামে যদি এরকম করে হোমস্টে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে মানে দারুণ হবে। রাস্তাঘাট যথেষ্ট ভালো, সব কিছু ভালো আছে, কিন্তু এই যে ওদের যে এই পরিকাঠামোটা, এটা শুরুই হয়নি এখনো। তা সেই জন্য আমার মনে হয় যে এটা দিকে নজর দেওয়া উচিত। এই যে দেখো কি দারুণ, মানে এখানে নদীটার উপরে পুরো মেঘ জমে, মানে কুয়াশা জমে আছে, আর দূরে ওই হ্যাঙ্গিং ব্রিজটা দেখা যাচ্ছে অল্প অল্প করে, আবছা আবছা করে। কি যে দারুণ এটা! হ্যাঁ, মনে হয় একটা মানে অন্য একটা ভৌতিক লোকে চলে গেছি মনে হয়। ওরে কি জিনিস রে!
হ্যাঁ, ও দারুণ। ও সেফাতে চলে আসছি। মানে সেফা ঢোকার যে রাস্তাটা বা মেইন রোডটা এত জঘন্য, এত জঘন্য, মানে এত জঘন্য যেটা ভাবা যায় না। তার মধ্যে বৃষ্টিতে সেটা এখন ভয়াবহ রূপ নিছে। আর এই যে এইখানে একটা হোটেলের খবর আছে, মানে হোটেল আছে আর কি। তা এই শহরের মাঝখানে এখন এইখানে এসেই দেখি উঠবো। ওরে বাবারে, এই যে দিওয়ান, এই যে সামনে যেটা দাঁড়ায় আছি। আমরা সেফাতে এসে গতকালকে যে বাংলোটাতে ছিলাম বা যে গেস্ট হাউসটাতে ছিলাম সেটা হলো আইবি ডিপার্টমেন্টের। সেটার রুমটা এরকম, একদম আগের দিনের যে ঘরের স্ট্রাকচার সেই রকম স্ট্রাকচারের রুম এটা, তবে জরাজীর্ণ অবস্থা। আর এই হলো বাথরুম টাথরুমের অবস্থা। এক সময় এটা মানে আভিজাত্যের একটা প্রতীক ছিল, যেমন এই যে যতগুলো সোফা টোফা এখানে আছে এবং গিজার টিজার থেকে শুরু করে মেঝে যেরকম মোজাইক করা, কিন্তু এখন এটা একদম জরাজীর্ণ অবস্থা। তার কারণ হলো যে এটাকে ডিস্ট্রয় করা হবে, এটাকে ভেঙে পুরো এরিয়াটা নিয়ে বড় বিল্ডিং তৈরি করা হবে। তা সেই জন্যই এটাকে এরকম করে রাখা হচ্ছে, মানে যে কয়দিন ভাঙা হচ্ছে না সেই কয়দিন এইভাবেই চলছে। আর এটা এদের যে এখানকার যে সার্কিট হাউসটা আছে সেই সার্কিট হাউসের পাশেই। এখানে আসলেই এখানে এসে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে যদি রুম ফাঁকা থাকে তাহলে দিয়ে দেয়। আর এর পাশেই একজন যে কেয়ারটেকার তার ওনার বাড়ি আছেন এবং সেখানে ওনাকে গিয়ে বললে উনি তার ব্যবস্থা করে দেবে। এই ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।